চলো সকলকে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা একবার ঝটপট করে আমাকে বলে দাও। প্রত্যেকে আমাকে একটু বলো যে প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা। হ্যাঁ, সকলকে গুড আফটারনুন। অ্যাকচুয়ালি আফটারনুন বলা চলে নয়, একজনই 12টার পরে আফটারনুনই বলা চলে, 12টা হলে নুন বলতাম। যাই হোক, ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড। শোনো, একটা বেশ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু হবে, ঠিক আছে, সমস্যা নেই। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি। তোমরা অনেকে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করছো, যারা আমাকে প্রথম দিন থেকে ফলো করো তারা জানো যে প্রত্যেকটা ইনফরমেশনই আমি তোমাদেরকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলে দিয়ে থাকি। তো যারা চ্যানেলটা ফলো করছো না ভাই, তাহলে কিন্তু তোমাদের চাপ আছে। তার কারণ পোস্ট প্রেফারেন্সে অনেক কিছু গল্প আছে যেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এবং আগের দিন আমি বেস্ট ফোর্স ফর গার্লস অ্যান্ড বয়েজ, মানে ছেলে এবং মেয়েদের জন্য কোন কোন পোস্টগুলো ভালো সেগুলো কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, দেখে নেবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন ছিল, কারণ সেখানে অনেক কমেন্ট এসছে মেডিকেল নিয়ে কিছু একটা ইনফরমেশন দিতে। মানে পোস্ট প্রেফারেন্স তুমি বলে দিলাম কোনটা স্যালারির দিক থেকে ভালো, কোনটা ওয়ার্কিং ক্যাপাসিটির দিক থেকে ভালো, কোনটা তুমি স্টেশনে কাজ পাবে, কোনটা তোমাকে দূরে দূরে যেতে হবে, সেটা তুমি বুঝে গেলে। কিন্তু টু সাম এক্সটেন্ট কিছু কিছু জায়গাতে আমার কিছু ভাই বোনেরা রয়েছে যারা ঠিকঠাক শুনতে পাও না, চোখে একটু প্রবলেম রয়েছে, তো তারা কি পরীক্ষায় বসতে পারবে? এই টাইপের ফিজিক্যালি ডিসএবিলিটিস নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিয়ে দেব, তুমি সেটাকে দেখে নেবে। এবং ফর্ম ফিল আপের ভিডিও তো পুরোপুরি আমি করে দিয়েছি। তো ওভারঅল দেখে পোস্ট প্রেফারেন্স 1 নাম্বার, 2 নাম্বার আজকের মেডিকেল, আর 3 নাম্বার হচ্ছে ফর্ম ফিল আপ, এই 3টে ভিডিও পরপর সাইড বাই সাইড রেখে তারপর তুমি ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে? আমি জেনারেলি যা কিছু করছি, যা কিছু ভিডিও করে দিচ্ছি, এগুলো কিন্তু এমনি এমনি নয়, তার পিছনে কিন্তু গভীর কারণ আছে। কারণ এর আগের বার প্রচুর ছাত্রছাত্রী এগুলোতে ভুল করেছিল। আর যারা এসসি এসটি ওবিসি আমি আর ইডাব্লিউএস প্রত্যেককে বলে রাখছি, কিন্তু কোন রকম কোনো স্টেট সার্টিফিকেট চলবে না, সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। তো তুমি যদি সেন্ট্রাল সার্টিফিকেট না করিয়ে থাকো তো অতি অবশ্যই করে নাও। 4 থেকে 5 দিন লাগে সেন্ট্রাল সার্টিফিকেট করতে। কি করে করতে হবে সেটাও আমি ভিডিও করে দিয়েছি আজ থেকে 10 দিন আগে। তো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে ফলো রাখো এবং যা যা করে দিয়েছি সেগুলোকে দেখে নাও এবং সেই অনুযায়ী জিনিসপত্রগুলো করতে থাকো, ঠিক আছে? চলো, যাদের রয়েছে তাদেরকে আমি বলে দিয়েছি যে কোন কোন জিনিসপত্রগুলো করতে হবে, এনসিএল কবেকার জন্য অ্যাপ্লিকেবল, ইডাব্লিউএস কোন সময়ের জন্য অ্যাপ্লিকেবল, এই সব কিছু আমি বলে দিয়েছি, ভিডিওগুলোকে দেখে নেবে। ওকে, চলো এবার আমি পড়াশোনার দিকে চলে আসছি। না না, সেন্ট্রাল সার্টিফিকেট, আরে তুমি যদি জেনারেল হও তোমাকে কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে? তুমি জেনারেল এবং ছেলে সেই হিসাবে জন্মগ্রহণ করেছো ভারতবর্ষে, এটাই তোমার কাছে বড় সার্টিফিকেট। তুমি যদি আজকে সেই হিসাবে চাকরিটা পাও, তোমাকে লোকজন ধন্য ধন্য করবে, কারণ তুমি সবচেয়ে টাফেস্ট কম্পিটিশনে উইদাউট এনি রিজার্ভেশন তুমি সেই জায়গাটা পেয়েছো। তার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। যাদের ওই জায়গাটা আছে তাদের ক্ষেত্রে আমি এটা বলছি, ঠিক আছে? চলো, ওয়েস্ট বেঙ্গলের হবে না, ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোনো স্টেটের হবে না, সেন্ট্রালি লাগবে, ঠিক আছে? শুধু এনসিএলই হবে, আর তার সঙ্গে এনসিএল যেন লেখা থাকে এটা দেখে নেবে, ক্রিমিলিয়ার হলে কিন্তু হবে না, বলে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি। চলো এবার শোনো, আমি আর কোনো কথার মধ্যে যাব না, আমি যা যা কথা বলা বলে দিয়েছি, যা যা ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার আমরা পড়াশোনার দিকে মুভ করে যাব, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে আগের দিন একটা পিডিএফ দিয়েছিলাম, এই পিডিএফটা আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে? এবার চুপ সবাই, এবার পড়াশোনার দিকে মন দাও। দেখো,
হ্যাঁ ডিরেক্ট সেন্ট্রাল করতে পারবে, আর ডিরেক্ট স্টেট থেকে সেন্ট্রালও তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। একবার তোমাদেরকে যে প্রসেস দেখিয়ে দিয়েছে সেটাকে দেখে নাও একবার। চলো এবার দেখো, আমি তোমাদেরকে এখানে আগের দিন আমি এই সিস্টেম অফ ইউনিট বলেছিলাম এবং তারপর আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এবার শোনো, আমি এর সঙ্গে তোমাদেরকে আরো 3-4টে এক্সট্রা পেপার দিয়ে দিয়েছিলাম, এই জিনিসটাকে একটু দেখে নাও, ঠিক আছে? দেখো আমি আগের দিন যে পিডিএফটা দিয়েছিলাম এটা পর্যন্ত তোমাকে তো বুঝিয়ে দিয়েছি। এবার আমি এই জায়গাটায় আসছি, আমি আর কোনো তোমাদের কমেন্ট দেখছি না এখন আপাতত, কারণ না হলে আমাদের যে জায়গাটা পড়ছি সেটাই ভাটা পড়ে যাবে, সেটা আমরা পড়ে নিই তারপর আবার কমেন্ট দেখবো, ঠিক আছে? এখন আমরা পড়াশোনার দিকে মুভ করে যাই। দেখো আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়েছি, এটা পিডিএফটা দেওয়ার পেছনে কারণটা কি? তার কারণটা হচ্ছে গোটা ভারতবর্ষের বুকে যত পরীক্ষা হয়েছে আজ অব্দি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দৈর্ঘ্য ভর সময়, কারণ এটা বহু যুগ ধরে চলে আসছে। এবার ধরো আমি তোমাকে বললাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, তুমি বলবে এত লক্ষ কোটি মিটার। ভাই কিলোমিটার যদি তুমি বলো তবুও তোমার 3টে করে শূন্য কমছে, মিটার হলে আরো 3টে করে শূন্য বেড়ে যাচ্ছে। তো এইসব জিনিসপত্র বলতে 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 শূন্য লিখতে 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 তো অবস্থা করা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের যে কোনো জায়গাতে সবসময় আমরা চেষ্টা করি বড় এককে ট্রান্সফার হয়ে যাওয়ার, ঠিক আছে? তো সেই বড় একক আমাদের এইখানে কি কি আছে সেটাকে একটু দেখে নিতে হবে। দেখো আমি লেন্থের যতগুলো একক আজ অব্দি পরীক্ষাতে এসছে সেগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এই 8টাই পরীক্ষাতে এসছে, তোমাদের এই 8টা থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? কি কি? সবার প্রথমে 1 লাইট ইয়ার সমান কত মিটার পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। তো তুমি এটা মনে রেখে দেবে 9.46 × 10⁻15 মিটার। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো কিছু করার নেই। এবার শোনো, এই লাইট ইয়ারকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে আলোকবর্ষ। বলে রাখলাম, যদি তোমাকে এখন আমি এইগুলোকে ইচ্ছা করে বাংলা টার্মে লিখিনি, আমি আগের গুলো সমস্ত কিছু বাংলা এবং ইংলিশ দিয়েছি, কিন্তু এইগুলোকে আমি ইচ্ছা করে বাংলা টার্মে লিখিনি। তার কারণ এই প্রত্যেকটা জিনিস যেগুলো ইংলিশে লেখা আছে এটাই কিন্তু বাংলাতে তোমাকে দিয়ে দিতে পারে আলোকবর্ষ না লিখে লয়াকার হস্যই ট হস্যই অন্তস্থ আকার র, কিছু করতে পারবে না যদি তুমি আলোকবর্ষ জেনে যাও লাইট ইয়ার না জেনে যাও। সেই জন্য আমি বলবো অত্যাবশ্যই এই ইংলিশ টার্মগুলোকেই তুমি মনে রেখো। বোঝা গেল? চলো, আলোকবর্ষ সমান কত মিটার যদি জিজ্ঞেস করে তাহলে এটা বলবে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই মিটার যদি এটা হয় তাহলে কিলোমিটারে কত হবে। ভাই মিটার থেকে তুমি কিলোমিটার করে দাও, মিটার থেকে তুমি কিলোমিটার করে দাও, তাহলেই গল্প হয়ে যাবে। মিটার থেকে কিলোমিটার করতে গেলে কি হবে, তোমাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 10 এর পাওয়ারের মধ্যে একটু চেঞ্জেস হবে, ব্যাস তাহলেই হয়ে গেল, ঠিক আছে? 10⁻12 হয়ে গেল, ভেরি গুড। তো এই হচ্ছে ব্যাপার, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা এবার শোনো, তোমাকে জিজ্ঞেস করতে পারে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো তুমি বলবে 1 AU। এবার তোমাকে বলতে পারে যে 1 AU সমান কত মিটার, তুমি পরিষ্কারভাবে এভাবে তুমি পরিষ্কার এই মিটারটা মনে রেখে দিও, ঠিক আছে? এবার তোমাকে যদি এটা মিটার না বলে কিলোমিটার দেয় তুমি 1000 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস। এবার দেখো তোমাকে আমি একটা কথা বলি, এই যে AU আছে না, এই AU এর ফুল ফর্ম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এই যে জিনিসটা আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ব্যাস কিলোমিটার গুলো তোমরা নিজেরাই লিখতে শুরু করে দিয়েছো, ভেরি গুড। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা মোটামুটি ভাবে 1 AU সমান আমরা এইটা বলে থাকি এবং 1 লাইট ইয়ার সমান আমরা এটা বলে থাকি, মাথায় রেখে দিতে হবে, ডাইরেক্টলি পরীক্ষায় এটাই কোশ্চেন আসবে। নেক্সট, 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার। অনেকে বলে যে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কি, দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কিন্তু অনেকে লাইট ইয়ার বলে অ্যান্সার করে দিয়ে চলে আসে, কিন্তু একদমই না। যদি তোমাকে বলে লেন্থের সবচেয়ে বড় একক বা দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কি, তোমাকে কিন্তু পারসেক বলতে হবে। তার কারণ এই যে পারসেক যেটা রয়েছে এটা দেখো লাইট ইয়ারের থেকেও 3.26 গুণ বড়, বুঝতে পারলে? তো পারসেক, পারসেকের ফুল ফর্ম কি? পারসেকের ফুল ফর্ম হচ্ছে প্যারাল্যাকটিক সেকেন্ড, প্যারাল্যাকটিক সেকেন্ড।
অনেকে প্যারাল্যাকটিক সেকেন্ডও দিয়ে দিতে পারে তোমাকে পারসেক না দিয়ে। তো ফুল ফর্মটাও কিন্তু মাথায় রেখে দিও, মনে থাকে জানো, পরীক্ষায় ডাইরেক্টলি কোশ্চেন আসবে। নেক্সট তোমাকে জিজ্ঞেস করবে এক ফার্মি সমান কত তোমার হচ্ছে মিটার, তুমি বলবে 10⁻⁻15 মিটার। এবার তোমার মনে হতে পারে যে স্যার ভাগটা কি করে হচ্ছে একটু দেখা নেই, দেখো কমেন্ট চলে এসছে। দেখো এটার জন্য তোমাকে সূচক জানতে হবে, আর সূচক তোমাকে এমনিও জানতে হবে যখন আমি তোমাকে আজকে মাত্রাটা পড়াবো। তো দেখো আমি তোমাদেরকে জাস্ট একবার, আচ্ছা এইটাকে তুমি লিখে নেবে খাতার মধ্যে, আমি তোমাদেরকে তো এখন দেখিয়ে দিলাম, তুমি তো পরবর্তীকালে নিশ্চয়ই রিভিশন করবে যখন, তখন আবার এই জিনিসটাকে রেকর্ড ফর্মে চালু করবে। তো যখন রেকর্ড চালু করবে সেখান থেকে দেখে লিখে নিও, ঠিক আছে? কখনোই কোনো জিনিস একবারই তুমি লাইভ ক্লাস করে বুঝে নিতে পারবে না, মানে বুঝে নিতে পারবে, মুখস্থ করে নিতে পারবে না বা লিখে নিতে পারবে না। তো সেই জন্য তোমাকে আবার দ্বিতীয়বার ঘুরে দেখতে হবে, সেই জন্যই তোমাদেরকে একটা রেকর্ডেড ফর্মের অপশন আমরা দিয়েছি, ঠিক আছে? তো সেটাকে সেই হিসেবে কাজে লাগিও। চলো এবার তোমাদেরকে আমি বলি নেক্সট জায়গাটা। দেখো তোমাদেরকে যদি বলে যে এইটা তোমার হচ্ছে মিটার, এটাকে তুমি কিলোমিটার করবে কি করে? তোমাকে কি দিয়েছে 9.46 × 10⁻15 মিটার। এবার তোমরা কি জানো? তোমরাও জানো যে মিটারকে কিলোমিটার বা কিলোমিটারকে যদি মিটার করতে হয়, আমরা প্রত্যেকে কি জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 10⁻³ মিটার বা 1000 মিটার, তাই তো? হাজারকে আমরা কি লিখতে পারি? 10⁻³ লিখতে পারি। এবার বক্তব্য হচ্ছে যে যখন আমাকে মিটার থেকে কিলোমিটার করতে হবে, ভাই 1000 দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই, কারণ কিলোমিটার থেকে যখন মিটার করছি তখন 1000 দিয়ে আমি গুণ করছি, তাহলে ভাগ করতে হবে। তাহলে এবার আমাকে বলো যে এখানে আমি কি লিখতে পারি? 9.46 × 10⁻15 রয়েছে, বাই কি করলাম 10³ লিখে দিলাম। বুঝতে পারলে? এইবার শোনো খুব ভালো করে মন দিয়ে, এই 9.46 যেটা আছে সেটাই থাকবে, ওর সঙ্গে কোনো কিছু যায় আসবে না। যাইটা আসবে হচ্ছে এই 10 এর সঙ্গে 9.46 আমি লিখে দিলাম, এটা নিয়ে সমস্যা নেই। ইনটু 10⁻, দেখো একটা ওপরে 15 রয়েছে, নিচে 3 রয়েছে। সব সময় মাথায় রাখবে যখন ধরো তোমাকে আমি বললাম a⁻b বাই a⁻c যদি করি, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যেটা হয়, দেখো দুটো নিচের বেসটা কিন্তু সেম, শুধু পাওয়ার গুলো আলাদা এবং এরা ভাগ অবস্থায় রয়েছে। তো ভাগ অবস্থায় থাকলে যেটা হয় সেটা হচ্ছে এই পাওয়ার গুলোর বিয়োগফল হয়ে যায়, তাহলে b - c হয়ে যায়, a⁻b - c হয়ে যায়। বোঝা গেল? তো এই সেম জিনিসটা আমি এখানে করছি। দেখো এখানে কি আছে? 15 আছে আর 3 আছে, ভাগ অবস্থায় রয়েছে, তাহলে 15 - 3 করে দেবে, কত হয়ে গেল? 9.46 × 10⁻12 হয়ে গেল। এইটা কি কিলোমিটারে কনভার্ট করলাম, তো কিলোমিটার হয়ে গেল। এবার তোমাকে কিলোমিটার দিক, তোমাকে মিটার দিক, তুমি জাস্ট সেটাকে 1000 দিয়ে গুণ করে দেবে, ভাগ করে দেবে, ব্যাস গল্প শেষ। বোঝা গেল কেসটা কি করে ভাগ করতে হয়? এরপর আর ভুল হবে না। চলো এই সেম জিনিসটা যদি তোমাকে বলে এইটাকে গুণ অবস্থায় দিয়েছে, গুণ অবস্থায় মানে কি? গুণ অবস্থায় মানে তোমাকে দিয়েছে ধরো a⁻b × a⁻c। দেখো এইটা যেটা আছে সেটাকে আমি ভাগ অবস্থায় দিয়েছি, এটাকে আমাকে গুণ অবস্থায় দিয়েছে। যদি গুণ অবস্থায় দেয় তাহলে তুমি কি করবে? জাস্ট দেখো দুটোর বেস সেম আছে, পাওয়ার গুলো আলাদা আছে এবং গুণ অবস্থায় রয়েছে, তুমি এটা করবে a⁻b + c, ব্যাস গল্প শেষ। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো বোঝা গেছে, আর কোনো সমস্যা নেই। চলো এবার শোনো, এবার পরের জায়গাটায় চলে আসছি। এক ফার্মি সমান কি বলেছে? 10⁻⁻15 মিটার। এবার তুমি এটাকে আরামসে করে দিতে পারবে যে কিলোমিটার হলে কি হবে, ব্যাস আমার কোনো স্টাফ নেই। এবার শোনো, এই যে 10⁻⁻15 মিটার সমান এক ফার্মি হচ্ছে, এটা নিউক্লিয়াস সাইজ মাপতে ইউজ করা হয়ে থাকে। মাইক্রন অ্যাটমিক সাইজ মাপতে ইউজ করা হয়ে থাকে। বহুবার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে নিউক্লিয়ার সাইজ মাপতে আমরা কোন এককে ইউজ করে থাকি, সেখানে কিন্তু তোমাকে ফার্মিও দেবে, মাইক্রনও দেবে, তাই এগুলোকে মাথায় রেখে দিও, ঠিক আছে? চলো এয়ার সমান কত মিটার, ন্যানোমিটার সমান কত, অ্যাংস্ট্রম সমান কত, এটা তোমাকে দিয়েছে। এবার তোমাকে আরেকটা কথা বলে রাখি এর মধ্যে থেকে, যে তোমাকে ন্যানোমিটার আর অ্যাংস্ট্রমের মধ্যে একটা সম্পর্ক কিন্তু আছে, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে ফার্মি। এক ফার্মি সমান হচ্ছে 10⁻⁻15 মিটার, যেটা নিউক্লিয়াসের সাইজ মাপতে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? নিউক্লিয়াস কাকে বলে? দেখবে তোমাদের যারা অ্যাটমিক স্ট্রাকচার আবার পড়ে নিয়েছো তারা জানো প্রত্যেকে, তোমাদেরকে আমি যাদের যাদের পড়ানো হয়নি তাদের তো পড়াবো। তো ধরো এইটা হচ্ছে তোমার কি একটা টোটাল অ্যাটম,
এই অ্যাটমের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাইরে তোমার হচ্ছে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। তো এবার বক্তব্য আমি তোমাকে কি বললাম, যদি এই নিউক্লিয়াসের সাইজ মাপতে হয়, এই নিউক্লিয়ার সাইজ মাপতে হয়, তাহলে আমরা কি ইউজ করব? ফার্মি ইউজ করব। তার মানে এটা কি ইউজ করছি? ফার্মি ইউজ করছি। বোঝা গেল? আর যদি অ্যাটমের মাপতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে মাইক্রন ইউজ করব। হলো? এবার শোনো, ফার্মি মানে কত? 10⁻⁻15 মিটার। এইটা সমান কত? 10⁻⁻6 মিটার। এবার তুমি আমাকে নিজে বলো, 10⁻⁻15 বড় নাকি 10⁻⁻6 বড়? আমরা সকলেই জানি 10⁻⁻6 বড়। এবার দেখতে পেলে যে অ্যাটমিক সাইজটা তোমার যেহেতু বড়, তো সেখানে বড় এককটা ইউজ হচ্ছে। বুঝতে পারলে কেসটা? তো কোনো কিছুই রকেট সায়েন্স নয়, তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি এইভাবে জিনিসটাকে ছবির মাধ্যমে বুঝে নাও, তাহলেই তো বুঝে গেলে। ভাই অ্যাটমটা তো নিউক্লিয়াসের থেকে বড়, তার মানে বড় এককটাই ইউজ হবে। বড় একক কি? -15 এর থেকে -6 তো অবশ্যই বড়, তো -6 অ্যাটমের ক্ষেত্রে ইউজ হবে, আর নিউক্লিয়াসের ক্ষেত্রে 10⁻⁻15 ইউজ হবে। ব্যাস, মুখস্থ কি আছে? মুখস্থ কিছু নেই তো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ফার্মি, এই তো ফার্মি। এই যে নিউক্লিয়াস দেখছো, এই নিউক্লিয়াসের সাইজ বা রেডিয়াসটা মাপতে আমরা এই ফার্মিটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, এক ফার্মি সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। এইটা জাস্ট একটা রেডিয়াস মাপার একটা একক, আর কিচ্ছু না। তোমাকে যদি বলি যে এক ফার্মি সমান কত, এক ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। এবার কখনো কখনো আমরা ফার্মিকে ফেমটোমিটারও বলে থাকি। ফেমটোমিটার, তার মানে যেটাই ফেমটোমিটার সেটাকে আমরা ফার্মি বলে উল্লেখ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? কিলোমিটার কেন করবে? কিলোমিটারে তো মাপাই যাবে না, কিলোমিটারে তো করাই যাবে না, এত ছোট জিনিস কিলোমিটারে করা যায়? চলো চলো আর একটা জিনিস তোমাকে বলবো, ন্যানোমিটার আর অ্যাংস্ট্রমের মধ্যে সম্পর্ক, এটা পরীক্ষাতে কোশ্চেনে আসে। তো দেখো আমি একবার তোমাকে দেখিয়ে দিই। 1 ন্যানোমিটার সমান কত বলেছে? 10⁻⁻9 মিটার। আর 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের তোমার হচ্ছে যে সাইন, সেটা হচ্ছে এই লিখে মাথায় একটা শূন্য দিকে বসিয়ে দেবে, সেটা কত? 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এবার তোমাকে বলবে 1 ন্যানোমিটার আর 1 অ্যাংস্ট্রমের মধ্যে সম্পর্ক কি, তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে। তো এবার তুমি দেখো এখানে তুমি কি বলবে, তুমি এখান থেকে বলতে পারো, দেখো 1 ন্যানোমিটার সমান আমি কি বলতে পারছি? 10⁻⁻9 মিটার বলতে পারছি। এবার আমি কি করব? আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এইটা তো আমি লিখতে পারলাম। এবার আমি যেটা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে এই ন্যানোমিটারটা তো এখানে না লিখে আমি যদি অ্যাংস্ট্রম লিখলাম, ধরো 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার লিখলাম। ওকে, এবার আমি কি করছি? এদিকে 10 দিয়ে গুণ করছি, এদিকে আমি 10 দিয়ে গুণ করছি, করে দিলাম। যদি গুণ করি তাহলে এইটা 10 দিয়ে গুণ করলে কত হবে? 10 অ্যাংস্ট্রম হয়ে যাবে। ভাই একের সঙ্গে 10 গুণ করলে 10 হয়, এটা তো আবার কাউকে বলতে হবে না, 10 অ্যাংস্ট্রম। আর এখানে কি আছে দেখো, 10⁻⁻10 আছে, আর 10 এর মাথায় কিছু নেই, মানে কি +1 আছে। তার মানে আমি তোমাকে কি বললাম, যদি দুটো বেস সেম থাকে আর যদি মাঝখানে তোমার হচ্ছে গুণ থাকে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে 10⁻⁻10 যোগ হয়ে কি হবে? +1 হবে। এত কি? এত মিটার। তার মানে কত হলো গো? দেখো -10 আর +1 করলে কত হয়? 10⁻⁻9 হবে। আর 10⁻⁹ সেটা কার সমতুল্য হলো? 10 অ্যাংস্ট্রমের সমতুল্য হলো। এবার তুমি একেবারে 10⁻⁹ মানে কি 1 ন্যানোমিটার পড়িনি? তাই তো পড়েছি। তাহলে আমি পরিষ্কার বলতে পারি 10 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে এইটা হচ্ছে একটা সম্পর্ক, এইটা মাথায় রেখে দিও। এইটা জাস্ট একবার মাথায় রেখে দিও। বোঝা গেল? পরীক্ষাতে এটা প্রশ্ন আসে যে 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি পরীক্ষার সময় এত কিছু করার টাইম পাবে না, তাই একবার এটাকে গো থ্রু করে মনে রেখে দিও। আর যদি তোমার মনে হয়
যে আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, তুমি এইভাবে জিনিসপত্রগুলোকে একবার ভেবে নাও, ব্যাস গল্প শেষ। আমি কি করেছি, আমি জাস্ট করেছি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, এটা লিখে দিয়েছি। এবার আমি উভয় পক্ষে 10 দিয়ে গুণ করে দিয়েছি। আমি 10 দিয়ে গুণ করতে পারি, আমি গরু দিয়ে গুণ করতে পারি, আমি ছাগল দিয়ে গুণ করতে পারি, আমার ইচ্ছা। কারণ যাই গুণ করবো সেটা উভয় পক্ষে কেটে যাবে, তার মানে সেটাই সময় আসবে। এবার 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 অ্যাংস্ট্রম হলো, আর এখানে দুটো বেস সমান আছে, তার মানে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, -10 + 1 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, -9 হয়ে গেল। আর 10⁻⁹ মিটার মানে কি, 1 ন্যানোমিটার। তাহলে আমি কি বলতে পারি, 10 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1 ন্যানোমিটার। ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রেখে দিও, পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, চলো একদম। তো এই কটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজ অব্দি কোনোদিন এর বাইরে প্রশ্ন পরীক্ষাতে আসেনি। যদি বাই চান্স পরীক্ষায় এই কোয়েশ্চেনটা চলে আসে, কি কোয়েশ্চেন, এই টোটাল জিনিসপত্র দেখো, বিগেস্ট ইউনিট অফ লেন্থ তোমাকে বলেছে, যদি তোমাকে বাই চান্স দিয়ে দেয় যে স্মলেস্ট ইউনিট অফ লেন্থ মানে সবচেয়ে ছোট একক কি, লেন্থের সবচেয়ে ছোট একক কি, যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি বলবে? তুমি বলবে লেন্থের সবচেয়ে ছোট একক হচ্ছে প্ল্যাঙ্কস লেন্থ। প্ল্যাঙ্কস লেন্থ সেটা মানে হচ্ছে 10⁻⁻35 মিটার। এটা খাতার মধ্যে একবার লিখে রেখে দিও, এটা হচ্ছে লেন্থের সবচেয়ে ছোট একক, ঠিক আছে? 10⁻⁻35 মিটার, এটা হচ্ছে কি, লেন্থের সবচেয়ে ছোট একক। এইটাকে জাস্ট একবার মাথায় রেখে দিও, বলে রাখলাম, খাতার মধ্যে লিখে রেখে দিও, মাথায় রেখে দিও, ব্যাস তাহলেই হবে, গল্প শেষ। এই লেন্থ থেকে আর কিছু অ্যাজ সাচ প্রশ্ন পরীক্ষাতে আসবে না। কোনটা বুঝিয়ে দেব? আর একবার বলতে বলো না, আমাকে বলবে যে এক্স্যাক্টলি 2D পয়েন্ট কোনটা, কারণ আমি এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বলে দিয়েছি। কোয়েশ্চেন ইংলিশ বাংলা দুটোই থাকবে। ইয়ার্ড, ইয়ার্ড মানে 0.9144 মিটার, তুমি এটাকে মানে মানে নরমালি বলতে পারো 0.9 মিটার। 0.9 মিটার মানে কি বলতে পারো, তুমি যদি এটাকে অ্যাপ্রক্সিমেটলি ধরো, তাহলে বলতে পারো হচ্ছে যে দেখো 0.9 মিটার মানে হচ্ছে প্রায় 1-এর সমতুল্যই, তার মানে ওই 1 কাইন্ড অফ কাছাকাছি মিটারের সমতুল্য। তুমি এটাকে জাস্ট এটা মাথায় রেখে দিও, পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে এইভাবেই আসবে, ঠিক আছে? ন্যানোমিটার দিয়ে যে কোনো ছোট ছোট জিনিসপত্র, অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে দিয়ে মাপতে হয়। হ্যাঁ, এগুলো ইংলিশেই পড়বে, কারণ তোমাকে যদি প্রশ্ন দেয় তখন তোমাকে এটা ইংলিশেই দেবে, ঠিক আছে? মানে ইংলিশ টার্মটাকে তোমাকে বাংলায় লিখে দেবে, তো সেটাকে মাথায় রেখে দিও। প্ল্যাঙ্কস লেন্থ মানে হচ্ছে 10⁻⁻35 মিটার, পাশে লিখে রাখবে দৈর্ঘ্যের সবচেয়ে ছোট একক, ব্যাস। চলো, যেরকম করে আমি তোমাদেরকে লেন্থ সম্পর্কে বললাম, এরকম করে আমি পুরো মাস সম্পর্কে বলে দিয়েছি। এখানে মাস মানে কি, মাস মানে হচ্ছে ভরের একক। এখানে আমি 6টা তোমার মাসের সম্পর্কে বলেছি, এই 6টা থেকেই পরীক্ষায় প্রশ্ন এসছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তোমাকে বলি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই অ্যাটমিক মাস ইউনিট বা AMU, এটা মাথায় রেখে দিও, পাউন্ডটা মাথায় রেখে দিও, আর চন্দ্রশেখর লিমিটটা মাথায় রেখে দিও। কারণ চন্দ্রশেখর লিমিট যেটা CSL, এই CSL মানে কি, CSL মানে হচ্ছে 2.8 × 10⁻30 কেজি, যেটা সূর্যের ভরের প্রায় 1.5 গুণ। এবং যেহেতু সূর্যের ভরের 1.5 গুণ, তো এই যে চন্দ্রশেখর লিমিট আছে, এই চন্দ্রশেখর লিমিটকে বলা হয়ে থাকে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক। বোঝা গেল? এটাও পাশে লিখে রাখবে যে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক হচ্ছে তোমার গিয়ে চন্দ্রশেখর লিমিট। না মানে ফিজিক্সের ম্যাথে এগুলো অ্যাজ সাচ লাগবে না, অত শক্ত জিনিস দেয় না তোমাদেরকে। দেখো, তোমাকে সামনে কি দিয়েছে না সেটা তোমাকে মাথায় রাখতে হবে না, তুমি জাস্ট 10⁻, কি আছে সেটাই তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে, সামনের জিনিসপত্র তোমাকে দেবে না। পারসেক তো তোমার হচ্ছে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক, আমি বলছি এটা ভরের সবচেয়ে বড় একক। এখন আমি ভর পড়ছি, দৈর্ঘ্য চলে এসেছি, একদম ঠিক আছে। বরের, তোমাকে যদি বলে ভরের সবচেয়ে বড় একক কি, তখন CSL, ঠিক আছে?
বোঝা গেল? চলো, ব্যাস ভর সম্পর্কে আর অ্যাজ সাচ কিছু বলার নেই, এগুলো তুমি জাস্ট একবার পড়ে নেবে, গো থ্রু করে দেবে, তাহলেই হবে। আর এখানে তোমাকে টাইম সম্পর্কে বলে দিয়েছি কিছু, ঠিক আছে? চলো, এইবার আমি তোমাদেরকে এখানে একটা চার্ট দিয়েছি, এই চার্টটা আমি আগের দিন দিয়ে দিয়েছি। কোনটা ছোট একক? ভরের ছোট একক অ্যাজ সাচ নেই, কারণ ছোট হতে হতে এখন অনেক কিছু ছোটই করা যেতে পারে, ঠিক আছে? বড়টাই মাথায় রেখো, বড়টাতেই প্রশ্ন পরীক্ষাতে আসে। আচ্ছা শোনো, এবার তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পরের জায়গা, সেটা হচ্ছে এই চার্টটা থেকে আজকের পড়াশোনা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? কেমিস্ট্রি ভালো, দাঁড়াও, এটা তো মুখস্থ জায়গা কিছুটা চললো, এরপরে তো তোমার আলটিমেটলি যখন শুরু হবে তখন তোমার কেমিস্ট্রিকে মনে হবে যে কেমিস্ট্রি স্যার ঠিক আছে, ফিজিক্সও ভালো, ফিজিক্সই সবচেয়ে বেস্ট, ঠিক আছে? দাঁড়াও, পড়াতে দাও, এখন তো কিছু শুরুই করিনি, এটা সবে শুরু হয়েছে। চলো এবার শোনো, এই যে জিনিসটা আছে এইটা আমি তোমাদেরকে আজকে আমি পিডিএফ এ দেবো। হ্যাঁ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি বলছি, এখনো বলিনি। দেখো, এখানে আমি তোমাদেরকে এই চার্টটা দিয়ে দিচ্ছি। এই চার্টটা কেন দিচ্ছি ভালো করে দেখো, এটা ভালো করে বোঝো, এটা ইম্পর্টেন্ট জায়গা। এখানে চারটে স্টার লিখছি এখানে, আর এখানে চারটে স্টার দিচ্ছি। এই চারটে চারটে আটটাকে মাথায় রাখতে হবে ইম্পর্টেন্টলি। তুমি যদি বাকিগুলোকে মাথায় রাখতে পারো খুব চাপ নেই, তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু এই চারটে চারটে আটটা তোমাকে মাথায় রাখতেই হবে। কেন স্যার? পুরোটাকে মাথায় রাখতে পারবো না? যদি পারো তাহলে তো খুব ভালো কথা, এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু এই চারটে চারটে আটটা মাথায় রাখতেই হবে, এটা ছাড়লে চলবে না। কিরকম স্যার প্রশ্ন আসে দেখো, এখানে কি বলেছে, এখানে ফ্যাক্টর দিয়েছে, প্রিফিক্স দিয়েছে, সিম্বল দিয়েছে, আর কমনলি কিভাবে ইউজ হয়ে থাকে সেটা তোমাকে বলেছে। কিরকম জিনিসটা ভালো করে দেখো, তোমাকে প্রিফিক্স মানে কি বলতো? প্রি মানে কি? তুমি দেখো না, প্রি রোল, প্রিপোজিশন। তো প্রি মানেই হচ্ছে যা কিছু আগে হয়, তাই তো, আগের জিনিসটা। তো যখন তোমাকে কোনো কিছু জিনিস একটা লিখে দেবে, তার আগে যদি কোনো কিছু বসাতে হয় তখন সেটাকে আমরা প্রিফিক্স বলতে পারি। বোঝা গেল? কি লিখে দিতে পারে? ধরো তোমাকে দিল হচ্ছে মিটার লিখে বা সেকেন্ড লিখে, কিছু একটা লিখে দিল। এবার এর আগে তোমাকে কিছু একটা লিখে দিল। এই মিটার তো ভাই বুঝে গেছো, মিটারের আগে তোমাকে দিল ন্যানো লিখে, তোমাকে কি বলবে? এই যে ন্যানো, 1 ন্যানোমিটার সমান কত মিটার? তুমি কি করে মনে রাখবে? কারণ তোমাকে আমি বলেছি এই চারটে চারটে আটটা মনে রাখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। দেখো লেখা আছে ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। এবার 10⁻⁹ মিটার সেটা হবে, সেখানে মিটারের বদলে আজকে সেকেন্ড দিয়ে দিক। তোমাকে বললো 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, তার মানেও সেম গল্প, ন্যানো মানেই তো 10⁻⁹। বুঝতে পারলে? তো তোমাকে এইভাবে প্রশ্নটা পরীক্ষাতে দেবে। 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 1 পিকো সেকেন্ড সমান কত সেকেন্ড, এইভাবে তোমাকে প্রশ্নটা দেবে। তো এইগুলো ছোট হতে হতে গেছে, তোমাকে জাস্ট এইটুকুই মাথায় রাখতে হবে। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, ন্যানো মানে হচ্ছে 10⁻⁹, পিকো মানে হচ্ছে 10⁻12, আর ফেমটো মানে হচ্ছে 10⁻15। মনে করে দেখো, আমি এই মাত্র তোমাকেই বললাম যে এই যে ফার্মি, এই ফার্মিকে আমরা ফেমটোমিটার বলে উল্লেখ করতে পারি। কেন বলতো? কারণ ফার্মির ক্ষেত্রে আমরা 10⁻15 পেয়েছি, আর ফেমটোর ক্ষেত্রে আমরা 10⁻15 পাচ্ছি। এই জন্য দুটোকে আমি এক বলতে পারি, ঠিক আছে? এইটা হলো ব্যাপার। তো প্রিফিক্স কেন বলছি? তার কারণ এই যে মিটারটা লেখা আছে, মিটারের আগে আমি এই ন্যানো, পিকো, ফেমটো, মাইক্রো এগুলো বসাচ্ছি, সেই জন্য এই জিনিসটা আমরা পরিষ্কার বলতে পারি যে এগুলো হচ্ছে তোমার গিয়ে প্রিফিক্স। বোঝা গেল?
এবার তুমি যদি এই প্রিফিক্স গুলোকে এই 6টা এই তোমার হচ্ছে 4টে 8টা মনে রাখো, তোমার সব হয়ে যাবে। তোমাকে যদি বলে মেগাগ্রাম মানে 10⁶ গ্রাম, তোমাকে যদি বলে গিগামিটার তুমি কি বলবে 10⁹ মিটার, এরকম করে তোমাকে পুরো জিনিসটা বাড়বে। মেগা, গিগা, টেরা, পেটা, এই পেটা পর্যন্তই পরীক্ষায় দেয়। আর ওইটা মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এইটাকে মাথায় রেখে দিও, তাহলেই তোমার হবে। ক্লিয়ার এতদূর পর্যন্ত? জাস্ট মুখস্থ করে নাও এই 4টে, এই 4টে, 6টা, এই 8টা, এই 4টে 8টা। কমনলি মানে হচ্ছে এইগুলোকে আমরা কিভাবে রিয়েল লাইফে ইউজ করে থাকি। মানে দেখবে তোমাদের অনেক চ্যানেল তো তোমরা ফলো করো, দেখবে কিছু কিছু চ্যানেল থাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ফলো হয়েছে, ঠিক আছে? আমাদের যেমন আড্ডা 247 বেঙ্গলি যে চ্যানেলটা আছে সেটা 1 মিলিয়ন। তো মিলিয়ন মানে কি? মিলিয়ন মানে হচ্ছে এখানে আমরা দেখবে যে তার পাশে 1M লেখা থাকে, এরকম করে 1M। আমাদের যে স্টাডি আইকিউ আছে সেখানে লেখা থাকে। তো এই যে জিনিসটা আছে 1M, এই 1M বলতে 1 মিলিয়নকে বোঝায়। তো এই মিলিয়ন মানে কি? এই মিলিয়ন মানে হচ্ছে 10⁶ মেগা। বুঝতে পারলে? আর তার মানে তুমি 10 লাখ বলতে পারো, তুমি যেভাবে তুমি জিনিসগুলোকে বলতে রিপ্রেজেন্ট করতে চাইছো, ঠিক আছে? জাস্ট এই 4টে 8টা মনে রেখে দাও, তাহলেই হবে। চলো এবার আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের জায়গাটাতে আসি। দেখো আমি আগের দিন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলছিলাম, আগে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়িয়ে দিই, তারপর আমি নেক্সট আমাদের মাত্রার জায়গাটাতে আসব, তাহলেই আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষের জায়গায় চলে আসবে। দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি কি বলে থাকি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে বিশাল কিছু হাইফাই ব্যাপার নয়, সহজ জিনিস। তোমাদের এখন অলরেডি শুরু হয়ে গেছে মডার্ন হিস্ট্রির ক্লাস, বা যাদের অনেকের হয়েও গেছে। তো মডার্ন হিস্ট্রির মধ্যে আমি তোমাদেরকে আগের দিন বললাম, দেখবে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের এবার স্যার শুরু করবেন হচ্ছে কিছুদিনের মধ্যে ইউরোপের আগমন, এবং ইউরোপের আগমনের পরে তোমাদের শুরু হবে কার্নেটিক ওয়ার। দেখো ব্যাপারটা কি, গোটা পৃথিবী, এই ধরো গোটা পৃথিবী, এই গোটা পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি আছে সেই কান্ট্রি গুলোর মধ্যে একটা দাবদাবা রাখার চেষ্টা করে কিছু ডেভেলপড কান্ট্রি। যেমন এখন বর্তমানে তুমি দেখবে যে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছে, অবশ্যই 1 নম্বরে রয়েছে। এবার কেন 1 নম্বরে রয়েছে? তার কারেন্সি বিভিন্ন জায়গাতে সমস্ত ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটে ইউজ হয়ে থাকে, সেই জন্য ডলারের দাম বেড়েছে, এবং সেই জন্য আজকে আমেরিকা এরকম ব্যাপার। এবার যেহেতু ইউএসএ আজকে সেই জায়গাটাতে রয়েছে, তো সবসময় কি চাইছে যে আমার কথা সবাই মেনে চলবে। ইন্ডিয়া মেনে চলছে না, ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল ইম্পোর্ট করছে, হবে না। আমাদের যে দেশ ভেনেজুয়েলা, যেটাকে আমি রিসেন্টলি আক্রমণের মাধ্যমে হরণ করেছি, যোগ্যতার মাধ্যমে নয়, সেখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো এই সমস্ত কথাবার্তাগুলো চলে। তো বেসিক্যালি হচ্ছে এটাই যে সর্বে সর্বা হওয়ার আমাদের প্রত্যেকেরই ইচ্ছা। এবার দেখো একদম এবার ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা দেশ কি করে গড়ে ওঠে? একটা দেশ গড়ে ওঠে তার সমস্ত নাগরিককে নিয়ে। নাগরিক ছাড়া তো দেশ গড়ে উঠতে পারে না। তো আমাদের যে নাগরিকরা রয়েছে তারা প্রত্যেকটা মুহূর্তে চায় যে আমাকে সবাই মেনে চলবে, আমি হব সর্বে সর্বা, এবং আমার দাবদাবা সব জায়গাতে থাকবে। এটাই তো। তুমি নিজে মনে করে দেখো, তুমি যে আজকে পড়াশোনা করছো, তুমি কি চাইছো? তুমি চাইছো যে আমার কথা পৃথিবীর সবাই মেনে চলবে। পৃথিবী তো মেনে চলতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি যে জায়গাটায় চাকরি করব সেই চাকরির জায়গাটাতে যেন আমাকে সবাই সম্মান করে, আমাকে সবাই মেনে চলে, এবং আমার যেন একটা অর্থবল থাকে। এটা প্রত্যেকেরই একটা ভেতরে একটা বলতে পারো হচ্ছে যে সেন্স অফ পজেশন কাজ করে, যে এইটা আমার থাকবে। দেখো তোমরা অলরেডি লিখতে শুরু করে দিয়েছো, হ্যাঁ স্যার এটা আমার দরকার। তো
যখন আজকে তোমার এই জিনিসটা দরকার, তোমার মতো গোটা চারপাশে যতজন লোক আছে সবাইকে নিয়েই তো কান্ট্রি তৈরি হয়েছে, দেশ তৈরি হয়েছে, ভারতবর্ষ তৈরি হয়েছে। তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যখন এই জিনিসটা চাইছে, তাহলে দেশ তো চাইতে বাধ্য। তো এই জিনিসটা আমাদের কাজ করে যে সবসময় আমরা এক নম্বরে থাকবো, আমাকে সবাই মেনে চলবে, আমার একটা দবদবা থাকবে, এটা হচ্ছে ব্যাপার। এবার এখন বর্তমানে যদি বলি, তুমি দেখবে ইউএসএ, এদিকে তোমার হচ্ছে চায়না, এদিকে তোমার হচ্ছে রাশিয়া, আর এদিকে তোমার হচ্ছে ইন্ডিয়া। মোটামুটি ভাবে এই চারটে কান্ট্রি দবদবা রয়েছে, ঠিক আছে, আরো অবশ্যই রয়েছে দবদবা, বাট মোটামুটি ভাবে আমি এই চারটে বললাম। টোটাল নিউক্লিয়ার কান্ট্রি 7টা রয়েছে, 7টাকে আমি বলতে পারি। তো যাই হোক, এইগুলোর দবদবা এখন বর্তমানে রয়েছে। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে আমি যে সময়কার কথা বলছি সেই সময় এই সমস্ত কান্ট্রিগুলো উঠেই আসেনি। সেই সময় কলোনিয়ালিজম চলছিল। মানে কি? দেখবে কলোনিয়াল কান্ট্রি বলে একটা টোটাল গ্রুপ আছে যারা ব্রিটিশদের আন্ডারে ছিল। যে সমস্ত কান্ট্রিগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল তাদেরকে নিয়ে একটা তোমার হচ্ছে এই সার্ক বলো, ব্রিক্স বলো, তোমার হচ্ছে ইউএনও বলো, এরকম টাইপের একটা আন্তর্জাতিক সংস্থা রয়েছে। তো কেন সেটা রয়েছে তার পেছনে কারণটা হচ্ছে এটাই যে ওই সমস্ত কান্ট্রিগুলো একসময় ব্রিটিশদের আন্ডারে ছিল, কলোনিয়াল কান্ট্রি তাদেরকে বলে। তো যাই হোক, তারা ছিল তো খুব ভালো কথা। তো ব্রিটিশ কেন? তার কারণ যখন মোটামুটি ভাবে আমি 1700 বা তার আগের কথা বলবো, ওই অ্যাপ্রক্সিমেটলি ওই সময়টাতে এই সমস্ত কান্ট্রিগুলো তখন উৎপত্তি হয়নি। তখন মেনলি দাবদাবা ছিল হচ্ছে দুটো কান্ট্রি, একটা হচ্ছে ফ্রান্স আর একটা হচ্ছে ব্রিটেন। এই দুটো কান্ট্রি মনে করে দেখো, একদম এরা দুজনাই কিন্তু তখনকার দিনে সবচেয়ে দাবদাবা ছিল। এবং যারা অলরেডি ইতিহাস পড়ে ফেলেছো, মডার্ন হিস্ট্রি, তুমি দেখবে যে এই দুটো কান্ট্রির মধ্যেই কিন্তু সবসময় যুদ্ধ চলতো। এবং এই জন্য বলা হতো ইঙ্গো ফ্রান্স যুদ্ধ। ইঙ্গো মানে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স মানে হচ্ছে ফ্রান্স, এদের মধ্যে যুদ্ধ, তাই তো? এবং এর উপর বেস করি আমাদের যে দক্ষিণ ভারতে কার্নাল বলা হয়ে থাকে, যেটা এখন বর্তমানে নাম হচ্ছে কর্ণাটক, সেই কর্ণাটককে ঘিরে সেই যুদ্ধটা চলেছিল। ওকে, তো এই দুটো যেহেতু কান্ট্রি তখন দাবদাবা ছিল এখনকার এতগুলো কান্ট্রির মতো, তো তখন এরাও চাইতো যে আমাকে গোটা বিশ্বের সমস্ত কান্ট্রি মেনে চলবে। দেখবে ফ্রান্সের তখনকার গভর্নর জেনারেল লালির কথা পাবে, ঠিক আছে? তো এরকম অনেক কিছুই পাবে। যারা জীবন মুখোপাধ্যায়ের সেই 2004-5 সালের যে ইতিহাস বইটা আছে তুমি যদি ফলো করো, দেখবে ওইখানে 9-10 একসঙ্গে বইটা আসতো, এত মোটা একটা বই। তার 10ম শ্রেণীর 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে এই ইঙ্গো ফ্রান্স যুদ্ধ, ঠিক আছে? সেটা আছে। যাই হোক, এবার এই যে ইঙ্গো ফ্রান্স যুদ্ধ আমি কেন বললাম এটা, তার পেছনে কারণটা হচ্ছে এটাই যে এই সমস্ত কান্ট্রিগুলো প্রত্যেকটা মুহূর্তে চাইছে আমরা সবাই, মানে আমাদের কথা, মানে ফ্রান্স চাইছে আমার কথা সবাই শুনবে, ব্রিটেন চাইছে আমার কথা সবাই শুনবে। এবার শুনবে মানে কিভাবে করবে? আরে জোর করে তো শোনাতে পারে না, কিছু একটা করতে হবে। যেমন এই যে বোর্ড অফ পিস ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছে, মানে আমাকে তুমি ভাই এত একটা টাকা দাও, সেই টাকা দিয়ে আমার বোর্ড অফ পিসে অংশগ্রহণ করো। এরপর কি হবে সেটা আমি জানি না, কিছু একটা হবে। তো মোদ্দা কথা হচ্ছে মানুষের একদম ছোট ছোট মানুষ যত একদম মানে গ্রাসরুট লেভেলে পৌঁছানো যায়, সেই লেভেল পর্যন্ত পৌঁছানোর যাওয়ার রাস্তা তাদেরকে খুঁজে বার করতে হবে। তুমি দেখবে যখন তুমি ডান্ডি মার্চ পড়বে সেখানে একটা কমন কোশ্চেন বারবার পরীক্ষাতে এসে বারবার পরীক্ষাতে আসবে যে লবণ সত্যাগ্রহের সময় গান্ধীজি লবণকেই কেন বেছে নিয়েছিল? তুমি পরিষ্কারভাবে দেখো
তুমি যখন খাবার রান্না করো, সেই খাবারটা যখন খাও, সব দিয়েছো, শুধু নুন দাওনি, খেতে পারবে সেই খাবারটা? পারবে না তো। তাহলে নুন হচ্ছে এক চিমটে নুন, এর দাম কত বা এর ক্ষমতা কথা বুঝতে পারছো? নুনটা দিলে তুমি খেতে পারছো, নুনটা না দিলে তুমি খেতে পারছো না, তোমার স্বাদটাই আসছে না, অথচ সেটা খুব একটা তুচ্ছ নগণ্য জিনিস। তাহলে আজকে যে রাজমিস্ত্রি সেও নুন ভাত খাচ্ছে, আজকে যে রাজা সেও নুন ভাত খাচ্ছে, আজকে যে মোদি সেও নুন ভাত খাচ্ছে, নুন তো তাকে খেতেই হবে। তো গ্রাস রুট লেভেলে যদি তোমাকে পৌঁছতে হয়, তাহলে নুনের মতো কিছু জায়গা তাকে চুজ করতে হবে। তো এই যে জিনিসটা ব্যাপারটা আছে, এরা কি করেছে, এরা তো নুন টুন নিয়ে কাজ কারবার করবে না। এরা কি করেছে, এরা যেটা করেছে, আমাদের প্রত্যেক দিনের ব্যবহৃত জিনিস কি ভাই, যা কিছু তুমি কিনতে যাবে তোমাকে একক ইউজ করতেই হবে। তুমি আজকে দোকানে যাও, তুমি বলো যে এত তেল দিন, এত ডাল দিন, এত গম দিন, এত চাল দিন, তোমাকে ভাই একক বলতেই হবে, এত কেজি নাকি এত লিটার নাকি এত কুইন্টাল নাকি এত গ্রাম, তোমাকে বলতেই হবে। তাহলে যদি আমি এককের রেসপেক্টে আমি সেই জায়গায় পৌঁছে যেতে পারি, তাহলে কিন্তু ভাই আমরা আলটিমেটলি গ্রাসরুট লেভেলে পৌঁছে গেছি, মানুষের কাছে বুঝিয়ে দিয়েছি এই একক সিস্টেমটা হচ্ছে আমার তৈরি। বুঝতে পারলে? তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটাই এরা দুজনা করতে চেয়েছিল, এবং সেই জন্য আমি তোমাদেরকে আগের দিন বললাম যে এই দুটো কান্ট্রি যেহেতু তখন সবচেয়ে ক্ষমতার মধ্যে ছিল, তো সেই জন্য ফ্রান্স যে সিস্টেম অফ ইউনিট আমাদেরকে দিয়েছিল সেটার নাম হচ্ছে সিজিএস সিস্টেম, আর ব্রিটেন যেটা দিয়েছিল সেটা হচ্ছে এফপিএস সিস্টেম। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এই দুটো মধ্যে মনে রাখবো কি করে? আশা করি তোমার এবারে তোমার কনফিউশন হবে না যে বাকি কান্ট্রিগুলো হবে নাকি এই দুটো কান্ট্রি হবে, কারণ তখনকার সময় এই দুটো কান্ট্রি দাবদাবা ছিল। তুমি এখন আমার এতক্ষণ ধরে গল্প বলা দেখে বুঝেই গেছো, তার মানে এই দুটো কান্ট্রির মধ্যে তো হবে, এইটুকু বুঝতে পারছি, যদি বাই চান্স পরীক্ষায় গুলিয়ে যায়। এরপর তুমি কি মনে রাখবে, পাউন্ড কোথায় ইউজ হয়, কেকের ক্ষেত্রে। কেক, ক্রিসমাস, ক্রিসমাস মানে তোমার হচ্ছে খ্রিস্টান সবচেয়ে বেশি কোথায় আছে, ব্রিটেনে আছে, তো ব্রিটেন হচ্ছে তোমার গিয়ে এফপিএস সিস্টেম, গল্প শেষ। যদি ব্রিটেন এফপিএস সিস্টেম হয়, তাহলে সেক্ষেত্রে সিজিএস সিস্টেম কি হতে পারে, ফ্রান্স হতে বাধ্য, আর কেউ হবে না। আর ভুলবে, আর ভুলবে? আশা করি ভোলার কথা নয়। চলো, টোটাল জিনিসটা এতক্ষণ ধরে বললাম। এইবার তোমাদের মধ্যে যেটা নেক্সট প্রশ্ন আসবে, স্যার তাহলে আমাকে বলুন তো এমকেএস সিস্টেমটা কে? আমি তো বুঝে গেলাম এই দুটো আপনি বললেন, এমকেএস সিস্টেমটা কে তাহলে? দেখো, এমকেএস সিস্টেম মানে হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম মনে করে দেখো, যে তুমি যদি ধরো কথার কথা, আজকে তুমি এখানে আছো, আমি এই এককের জায়গায় বাদ দিয়ে দিচ্ছি, তুমি এখন ভাষায় চলে আসো। তুমি আজকে তোমার হচ্ছে ইন্ডিয়া বাদ দাও, ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, তুমি তোমার মা বাবা, তোমার আশেপাশের যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গে কি ভাষায় কথা বলো? আমি কি ভাষায় কথা বলছি তোমাদের সাথে? বাংলা ভাষায় কথা বলছি। চলো, আমাদের মধ্যে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তুমি যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে তুমি বিহার যাবে বা ইউপি যাবে, কেউ বাংলা বুঝতে পারবে? পারবে না। তখন তোমাকে কি শিখতে হবে? হিন্দি শিখতে হবে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তবে তুমি এই সমস্ত রাজ্যের সঙ্গে কথা বলতে পারবে, রাজ্যবাসীর সঙ্গে কথা বলতে পারবে। ঠিক আছে? এরপর তুমি যখন এই টোটালটা বাদ দিয়ে যখন তুমি রাশিয়ায় চলে যাবে বা তুমি যখন চায়নায় চলে যাবে, তখন হয় তোমাকে চাইনিজ শিখতে হবে, না হলে তোমাকে একটা কমন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেটা সবাই ইন্টারন্যাশনালি জানে। তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ক্ষেত্রে ইংলিশ। তো তুমি যে কোনো কান্ট্রিতে চলে যাও, সিঙ্গাপুর থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, তোমার হচ্ছে ভিয়েতনাম থেকে শুরু করে, ইউএসএ থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, যেখানে যাও, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাই ইংলিশ। তো তুমি যদি ইংলিশ শিখে যে কোনো কান্ট্রিতে চলে যাও, তুমি কমিউনিকেট করে নিতে পারবে। তুমি বলে তুমি আলটিমেটলি পেঁয়াজ, মানে চাল, আলু, ডাল এইটুকু কিনে নিজে সাস্টেন করে দিতে পারবে।
তো তার জন্য ভাই কি জানতে হচ্ছে? ইংলিশ জানতে হচ্ছে, তাই নয় কি? তাহলে যত তোমার জায়গাটা বাড়ছে তত তোমাকে কিন্তু ব্রডার সেন্সে ভাবতে হচ্ছে। তুমি ঘরেতে তুমি সাঁওতালি ল্যাঙ্গুয়েজে কথা বলো, কেউ তোমাকে কিচ্ছু বলতে আসবে না, কিন্তু যখন তোমাকে ট্রেড করতে হবে, বিজনেস করতে হবে, চাকরি করতে হবে, তখন তোমাকে সেই ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে। তো সেরকম ভাবে আজকে যদি ভাবো, আমার মনে হতেই পারে ভাই আমি ব্রিটেনের সময় ছিলাম তখন আমি এফপিএস সিস্টেম ইউজ করতাম, এখন আমি ইউজ করবো না, আমার একটা নিজস্ব ইউনিট থাকবে, কিছু একটা ইউনিট। ঠিক আছে, ধরো আলু একটা ইউনিট করে দিলাম, আলু আমার ইচ্ছা, আমি করবো যা কিছু ইচ্ছা, আলু ইউনিট তৈরি করে দিচ্ছি আমরা। তো আলু ইউনিটে আমরা সবাই মিলে একসঙ্গে কি করব? সবাই ট্রেড করব, কারণ আমরা ইন্ডিয়া নিজেদের তৈরি ইউনিট তৈরি করে ফেলেছি। স্বচ্ছ মানে তোমার হচ্ছে একদম আমাদের যেটা স্বয়ংক্রিয় যেটা জায়গা আলু ইউনিট, সেই আলু ইউনিটে আমরা ট্রেড করব। এবার বক্তব্য হচ্ছে তুমি এই আলু ইউনিটে রাশিয়ার সঙ্গে ট্রেড করতে পারবে, ইউএস এর সঙ্গে করতে পারবে, কানাডার সঙ্গে করতে পারবে, স্পেনের সঙ্গে করতে পারবে? পারবে না তো। তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি ইন্টারন্যাশনালি ট্রেড করতে হয়, আমি যেমন ইন্ডিয়া আলু করেছি, পাকিস্তান পটল করবে, বাংলাদেশ ঝিঙে করবে, কিছু একটা ইউনিট করে দেবে ভাই। তো যাই কিছু করুক না কেন তোমাকে তো একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে। তো তার জন্য তোমার একটা টোটাল কান্ট্রিরা মিলে একটা ইন্টারন্যাশনালি একটা ইউনিট তারা তৈরি করেছে, ঠিক আছে, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে এই এমকেএস সিস্টেম। অর্থাৎ আমাদের যে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড যখন হবে তখন আমরা কেবলমাত্র এই এমকেএস সিস্টেমেই ট্রেড করব। যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ, ঠিক তেমনি ভাবে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট হচ্ছে তোমার গিয়ে এই এমকেএস। মনে থাকবে, এটা কারোর কোনো পার্টিকুলার কোনো কান্ট্রির দেওয়া নয়, এটা সমস্ত কান্ট্রিরা মিলে গৃহীত একটা সিস্টেম অফ ইউনিট, যেটার মধ্যে দিয়ে আমরা আশেপাশে ট্রেড করতে পারবো। এবার তুমি ঘরের মধ্যে তুমি বললে যে আমি হাত দিয়ে মাপবো, মানে তোমার হচ্ছে একটা কাপ থাকে, সেই কাপে 3 কাপ নিলে তোমার চাল হয়ে যায়, তুমি হাত দিয়ে 6 কাপ নিয়ে তুলবে, হাত দিয়ে মাপছো, তাহলে কিচ্ছু যায় আসে না। তুমি পা দিয়ে মাপো, তুমি মাথা দিয়ে মাপো, তুমি কুনুই দিয়ে মাপো, কেউ কিছু দেখবে না। কিন্তু যখন তোমাকে বাইরে ট্রেড করতে হবে তখন তোমাকে এটাই করতে হবে। বোঝা গেল? চলো, তো আশা করি পুরো মানে পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে। এবার দেখো, তুমি সিজিএস সিস্টেম দেখেছো, 3টে তখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল, এফপিএস সিস্টেম 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল, এমকেএস সিস্টেমও 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল। এই সবকিছু কিন্তু তখনকার দিনে চলছিল। যখন 1960 সাল এলো তখন দেখা যাচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আরো 4টে বেড়ে গেছে। তো তখন এই এমকেএস সিস্টেমটাকে রিপ্লেস করে দেওয়া হলো এবং নতুন সিস্টেম এলো এসআই সিস্টেম, যেটা আগের 3টে পরে 4টে যোগ হয়ে 7টে ইউনিট হলো। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবার টোটাল সিস্টেম অফ ইউনিটের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আগের দিন যেটা আমি তোমাকে বলেছিলাম একটু মনে খচখচনি ছিল, আশা করি এখন পুরো ব্যাকগ্রাউন্ডটা জানার পর কারোর কোনো সমস্যা থাকবে না, পুরোপুরি ক্লিয়ার, কারোর মনে কোনো সমস্যা নেই, আর জীবনে কোনোদিন এইসব জিনিস ভুল হবে না। ব্যাস, শেখো এইভাবে, জীবনে মুখস্থ করতে হবে না, ব্যাকগ্রাউন্ড জানো, হিস্ট্রি জানো, হিস্ট্রির থেকে সহজ জিনিস কিছু হয় না। যদি প্রপার হিস্ট্রি জানো, প্রপার যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ো, ভাই হিস্ট্রি মুখস্থ জায়গা না, হিস্ট্রি হচ্ছে একটা স্টোরি। তোমার নিজের লাইফের কি হিস্ট্রি নেই? পাস্ট লাইফের হিস্ট্রি, সেগুলো তুমি মাঝে মাঝে তুমি শুয়ে শুয়ে ভাবো তো যে আমি এতটা বড় হয়ে গেলাম, ছোটবেলায় আমি এইটা করতাম ওইটা করতাম, তাহলে তুমি কি হিস্ট্রি পড়ছো? না, তুমি হিস্ট্রিকে একবার অনুধাবন করছো, ভাবছো, সেই জায়গাতে গেছো বলে তুমি মানে সেটাকে রিলেট করতে পারছো, এইটা হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, ব্যাস এই তো ব্যাপার। চলো, এতদূর পর্যন্ত ক্লিয়ার বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলো, তাহলে আমরা এই জিনিসপত্রগুলোকে বুঝে গেলাম। এবার শোনো, এ বাবা কটা বাজে গো? 2টো বেজে গেল, সর্বনাশ করেছে। আর শেষ হবে না। দাঁড়াও, তোমাদেরকে একটা কাজ করি, ভাবলাম মাত্রাটা তোমাদেরকে আমি শেষ করিয়ে দেবো, বাট মাত্রা 5 মিনিটে হবে না।
শেষ করতে পারবো না, তো আমার পরের দিনের ক্লাসে যেতেই হবে, কিছু করার নেই। শোনো, আমি একটা মানে একটা কাজ করছি, এই টাইমের কোনো হিসাব থাকে না, এটাই ব্যাপার। মানে এই পড়তে পড়তে না এমন একটা জায়গায় চলে যাবে যে তোমার টাইম কখন চলে গেল কিছু বুঝতেই পারলে না। শোনো, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যেটা এরপরে বাকি রয়েছে, স্কেলার ভেক্টর বুঝতে হবে, যেটা আমি পরের ক্লাসে শুরু করে দেবো, যেটা অ্যাকচুয়ালি পরের সঙ্গে যুক্ত। আমি এই স্কেলার ভেক্টর তোমাদেরকে আমি দিয়ে রাখবো, মাত্রাটাও আজকে তোমাদেরকে আমি দিয়ে রাখবো, ঠিক আছে? এই মাত্রার চ্যাপ্টার জায়গাটা আমি পড়াইনি এখনো পর্যন্ত, মাত্রার জায়গাটা আমি পরের ক্লাসে বোঝানো শুরু করব। আর তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা আমি একটু দেখিয়ে রাখি, এগুলো জাস্ট একটু চোখস্থ করে রাখবে, মুখস্থ নয়, একবার জাস্ট চোখে দেখে রাখবে, ঠিক আছে? এক্সট্রা ক্লাস নয়, আমি পরের ক্লাসে এক্সট্রা ক্লাস হচ্ছে আমি অ্যাড করতে পারবো হচ্ছে লাস্টে, সমস্ত আমার টোটাল ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এক্সট্রা ক্লাস অ্যাড করতে পারবো, তার আগে করতে পারবো না। তো পরের ক্লাস যখন আমার ওই কাইনেমেটিক্স থাকবে, কাইনেমেটিক্স এর যখন আমি যখন ট্রাই করব, তখন আমি ফার্স্ট ইউনিটটা শেষ করে দেবো, তারপর কাইনেমেটিক্সে ঢুকবো, ঠিক আছে? আরে তোমাদের তো চাপ নেই, আমার তো চাপ আছে, আমার তো পরে ক্লাস রয়েছে। তারা তবে ধরো তুমি এখন ক্লাস করছো, আমার 12টা থেকে ক্লাস ছিল, এবার তুমি একটা যখন 5 বেজে গেছে তখন তুমি ভাবছো স্যার কোথায়, স্যার কোথায়, কোথায় গেল স্যার, সেরকম তো তারাও বলবে না, তো সবারই তো দায়িত্ব রয়েছে। চলো দেখো, এই যে জিনিসটা আছে এটা তোমাকে একটু পড়ে দিতে হবে, এই টোটাল জায়গাটাকে একটু চোখস্থ করে রাখবে, দেখে রাখবে একবার, আমি এটা তোমাকে দিয়ে রাখলাম, এই এই পুরো পিডিএফটা তোমাকে দিয়ে রাখলাম। শোনো, এই চ্যাপ্টারটা হচ্ছে একক, মাত্রা এবং পরিমাপ। একক আমরা পড়ে ফেলেছি, মাত্রা আমরা পরের দিন পড়বো, আর পরিমাপ মানে হচ্ছে কোন যন্ত্র কি কাজে লাগে, মানে কার্বোনেটর কি কাজে লাগে, সাইক্লোট্রন কি কাজে লাগে, ডাইনামো কি কাজে লাগে, ডায়নোমিটার কি কাজে লাগে, ইলেকট্রোমিটার কি কাজে লাগে, এই জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে দিয়েছি। এইটা তোমাকে বোঝাবার কিছু নেই, এটা তোমাকে মুখস্থ করতে হবে, তো এটা তোমাকে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? তো এই যে টোটাল 3টে পেজ আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে রাখছি, এটা জাস্ট তুমি জাস্ট দেখবে, মুখস্থ করবে, বা একবার দেখে রেখে দেবে, পরীক্ষায় যখন তুমি অপশন দেখবে তুমি এমনি করতে পারবে, ঠিক আছে? না, এর বাইরে অ্যাজ সাচ পড়ার দরকার নেই, যেগুলো পরীক্ষাতে কোশ্চেন এসেছে সেগুলো আমি করিয়েছি। শোনো, এবার এইটাকে তোমার দেখার দরকার, এটাকে দেখে নেবে। আমি পরের দিন যখন কাইনেমেটিক্স শুরু করব, তার আগে আমাকে একবার মনে করিয়ে দেবে তোমাদের যেটা বাকি রয়েছে। তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাত্রাটা শিখতে হবে। এই মাত্রাটা আমরা পরের দিন বুঝে নেব কি করে মাত্রা বার করতে হয়। মাত্রা বার করতে মুখস্থ করতে হবে না বাবা, কথা দিলাম কালকে মাত্রা তুমি নিজে বার করতে পারবে, শুধু মস্তিষ্কটাকে একটু ফাঁকা করে এসো, পুরো শিখিয়ে দেবো, ঠিক আছে? মুখস্থ করতে হবে না। একক তোমাকে বার করতে মুখস্থ করতে হবে না, একক তুমি নিজে বার করতে পারবে, শিখিয়ে দিয়েছি অর্ধেকটা, বাকিটা পরের দিন কালকে শিখিয়ে দেবো। আর লাস্ট তোমাদের স্কেলার ভেক্টর, তারপরে আমি ঢুকবো, কারণ এই স্কেলার ভেক্টরের সঙ্গে কাইনেমেটিক্স 1D অনেকটা সম্পর্ক আছে, ঠিক আছে? চলো, তাহলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং আমরা পরের চ্যাপ্টারে মুভ করে যেতে পারবো। তো তোমাদের অ্যাকচুয়ালি যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই মাত্রাটা, এই মাত্রাটা আমরা পরের দিন পড়ে নেব। আমি তোমাদেরকে পিডিএফটা আজকে থেকে দিয়ে রাখছি, তারপর আমি নেক্সট ক্লাসে এটা করিয়ে দিয়ে তারপর পরেরটা ঢুকে যাব, ঠিক আছে? ওকে, এখন যেটা অ্যাপ্লাই করে দিয়েছো সেটা তো আর কিছু করার নেই না, করে দিয়েছো, এখন পরীক্ষাটা ভালো করে দাও, সেটা তোমার হাতে আছে, বাকি ওইটা কিছু তোমার হাতে নেই। এখন গ্রুপ ডি পরীক্ষায় অ্যাপ্লাই করোনি, সেটা তোমার হাতে আছে, তো সেটাকে তুমি ভালো করে করো, সেটাকে তুমি সেন্ট্রাল দাও। আগেরটা কি হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই, এখন কি করতে পারবে সেটা দেখো, ঠিক আছে বাবা? বুঝতে পেরেছো? পুরোপুরি হিস্ট্রি মনে হচ্ছে যে একটা গল্প পড়ছো, ফিজিক্স। তো এইভাবে পড়াশোনা করো, জীবনে কোনোদিন ভুলবে না, জীবনে কোনোদিন শক্ত প্রশ্ন এলো তুমি করতে পারবে, কোনো কিছু আটকাবে না। সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এসআই সিস্টেম এবং এফপিএস সিস্টেম, অনেকে জানে এমকেএস সিস্টেম মানে এসআই সিস্টেম, পুরো ভুল ধারণা। পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিলাম, আশা করি এরপরে কারোর কোনো সমস্যা নেই, তাই তো? তো জাস্ট এইটুকুই তোমাদেরকে বলার, প্রত্যেকে বেরোনোর সময় 5 স্টার রেটিংটা দিয়ে যেও, তার কারণ একটাই, যে এরপরে যখন আমার এক্সট্রা ক্লাসগুলো লাগবে, দেখতেই পেলে 2টো ক্লাস বরাদ্দ ছিল, এরপরে আমার এক্সট্রা ক্লাস লাগবেই, তো পরের দিনের ক্লাস এটা করবো। তো জেনারেলি পরপর সেগুলো পিছতে থাকবে, তো যখন আমার এক্সট্রা ক্লাস লাগবে সেগুলোকে ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রুভাল নিয়ে সেগুলো আমি করাতে পারবো, ঠিক আছে বাবা? চলো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে, তো তখন পর্যন্ত ভালো করে পড়ো,
এবং পরের দিন তোমাদের সঙ্গে মাত্রা নিয়ে দেখা হবে এই ক্লাসের মধ্যেই একটার সময়। চলো টাটা।